আজ আমি শোনাব দুলেন্দ্র ভৌমিকের লেখা জোড়া ভূতের কান্না নামক গল্পটি। দক্ষিণের দিকে একটা গ্রাম আছে, তার নাম ভুতুরিয়া। এরকম নাম কেন তা জানি না। নানা জায়গার নাম এবং তার উৎপত্তি নিয়ে সুকুমার সেন মহাশয়ের একখানা বই আছে। সেই চটি বইটি বিস্তর ঘাঁটাঘাঁটি করেও ভুতুরিয়া গ্রামের রহস্য উদ্ধার করতে পারিনি। গ্রামখানার নাম ভুতুরিয়া কি করে হলো তা নিয়ে ভুতুরিয়া গ্রামবাসীদের মধ্যে কিন্তু কোনো কৌতূহল নেই। 90-এর ঘরে পা রেখেছেন এমন জনা দুয়েক লোক বলেন, একদা এই গ্রামের সদাশয় এবং দানশীল জমিদার ভূতনাথ চৌধুরী নাকি এক অমাবস্যার রাতে নিজের ঘরে খুন হন। কে বা কারা তাকে খুন করেছিল এবং কেন খুন করেছিল তার কোনো হদিশ হয়নি। পুলিশ বিস্তর খোঁজাখুঁজি করেছিল তদন্তের নামে। জমিদার বাড়ির কাজের লোক মায় তাদের দুতলাকে পর্যন্ত যৎপর নাস্তানা বোধ করেছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ভূতনাথ চৌধুরীর মৃত্যু বা খুনের ঘটনা আজও তেমনই রহস্যে ঢাকা। যদিও এসব কথা গ্রামের 90% জন মানুষই ভুলে গেছেন না বলে ভুলেছিলেন বলাই ভালো। ভূতনাথ থেকেই হয়তো ভুতুরিয়া হয়েছে। কিন্তু সম্প্রতি এমন কয়েকটা ঘটনা ঘটেছে যার ফলে ভূতনাথ চৌধুরীর রহস্যজনক মৃত্যুটা কিছু লোকের মধ্যে আবার নতুন করে চর্চা হতে শুরু করেছে। প্রথম ঘটনাটি ঘটে এক শীতের রাতে। গ্রামখানা তখন ঘন কুয়াশায় ঢাকা। আকাশে আলো নেই, কারণ সেই দিন ছিল অমাবস্যা। এই গ্রামের কিছু অংশে বিজলি বাতি আছে বটে, তবে তা না থাকার মতোই। রোজই সন্ধ্যের পর হুশ করে আলো চলে যায়। কখনো মধ্যরাতে আলো আসে, কখনো বা সকালের আগে আসেই না। এই গ্রামের মানুষ এতেই অভ্যস্ত। মানুষ একবার অভ্যস্ত হয়ে গেলে কর্তা ব্যক্তিদের দায় বাঁচে, কারণ মানুষ তখন অভিযোগ করতে ভুলে যায়। তা সেই প্রথম ঘটনার দিন পূব পাড়ার হরিপদ স্কুলের মাঠ থেকে যাত্রা শুনে একা একা নিজের বাড়িতে ফিরে আসছিল। জমিদারি উঠে গেলেও জমিদার বাড়িটা এখনো আছে। অত বড় বাড়িতে গুটি কয়েক লোক থাকে। যে ঘরে ভূতনাথবাবু খুন হয়েছিলেন সেই ঘরটা দোতলায়। গয়ায় প্রেতশিলায় গিয়ে পিণ্ডি দেওয়ার পরেও নাকি দোতলার ঘরগুলোতে ভূতের দৌরাত্ম্য কমেনি। ওই বাড়িতে যে কয়েকজন লোক এখনো থাকে তারা সবাই একতলাতেই থাকে। রাতের বেলা ভুলেও তারা দোতলায় যায় না। কিন্তু বাইরের লোক যারা ওই বাড়ির সামনে দিয়ে প্রায়ই যাতায়াত করেন তারা কেউ কখনো ভূত টুত দেখেনি। গ্রামের বহু লোক ভূতে বিশ্বাসই করে না, হরিপদও করত না। কিন্তু ওই রাতে, মানে হরিপদ যে রাতে যাত্রা শুনে একা একা জমিদার বাড়ির সামনে দিয়ে ফিরছিল, সেই রাতেই তার মনে হলো কে যেন তাকে পিছন থেকে ডাকছে, হরে, এই হরে। হরিপদকে খুব চেনা লোকরাই হরে হরে বলে ডাকে। আজ এত রাতে জমিদার বাড়ির অন্ধকার ফটকের সামনে কে তাকে হরে হরে বলে ডাকবে? প্রথমবার পিছন ফিরে কাউকে দেখতে না পেয়ে সোনার ভুল মনে করে আবার এগিয়ে যেতেই পিছন থেকে ডাক এলো, হরে, এই হরে। হরিপদ দাঁড়িয়ে পড়ল। আস্তে আস্তে পিছন ফিরে তাকালো। এমন থকথকে অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছে না। হরিপদ সাহসে ভর করে ডাকল, কে? আমারে কে ডাকে? অন্ধকার থেকে উত্তর এলো, বদমাস, নিজের বাপের গলা চিনতে পারিস না? আমি তোর বাপ। হরিপদ চমকালো।
তার বাবা তো কবেই মারা গেছেন, এই মধ্যরাতে আবার তার বাবা আসবেন কেমন করে? এবার মনে হলো গলার ভঙ্গিটা তার বাবার মতোই বটে। হরিপদ বলল, বাবা তুমি কি তবে মরনি? হরিপদর বাবা উত্তর দিলেন, মরেছি বৈকি, নিশ্চয় মরেছি, কিন্তু আত্মার মুক্তি ঘটেনি বলে এখানে ঘুরে বেড়াচ্ছি। হরিপদ অবাক গলায় প্রশ্ন করল, কেন বাবা? আমি তো গয়ায় গিয়ে তোমার পিণ্ডদান করেছি। হরিপদর বাবা খেপে গিয়ে বললেন, ছাই করেছ, একজন জল তোলা বামুনকে দিয়ে ভুলভাল মন্ত্র পড়িয়ে তড়িঘড়ি পিণ্ডদান করেছিস। তার যে ট্রেন ধরার তাড়া ছিল, ওতে কি আমার আত্মার মুক্তি হয়? তাই তো বৈতরণী পেরোবার আগেই জমের একখানা ব্যাক ভলিতে আবার গ্রামে ফিরে এলু। ভাগ্যিস জমিদার বাবু ছিলেন, তাই এই বাড়িতে, বাগানে, গাছে গাছে আমার মতো কত অতৃপ্ত আত্মা মুক্তি না পেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হরিপদর এবার গা ছমছম করতে লাগলো। সে বলল, জমিদার বাবুর আত্মাও কি এই বাড়িতে ঘুরছেন? হরিপদর বাবা বললেন, ঘুরছে কিনা দেখ, ওই যে তিনি। হরিপদ বিশাল জমিদার বাড়িটার দিকে তাকালো। অন্ধকারের মধ্যে সাদা রঙের বড় বাড়িটা দিব্যি দেখা যাচ্ছিল। হরিপদ দেখল দোতলার সানসেটের ওপর দাঁড়িয়ে জমিদারবাবু গড়গড়া টানছেন। গড়গড়া টানার শব্দ এবং সুগন্ধি তামাকের গন্ধটা দিব্যি টের পাওয়া যাচ্ছে। বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যে ছোট্ট একটা হাইফেনের মতো তার মনটা দুলছিল। হঠাৎ জমিদার বাবুর গম্ভীর গলা শোনা গেল, নিরাপদ, কার সঙ্গে কথা কইছ? ওই লোকটা কে? হরিপদর বাবা নিরাপদ উত্তর দিলেন, আগে আমার ছেলে হরিপদ। জমিদার বাবু বললেন, তা বেশ, বাবাকে দেখতে এসে বুঝি? নিরাপদ এবার অভিমানের গলায় বললেন, দেখতে এসে না ছাই, আমি তো ডেকে দেখা দিলুম। এখনকার ছেলেদের মধ্যে পিতৃভক্তির বড়ই অভাব। জমিদার বাবু বললেন, কি করবে নিরাপদ? এ হচ্ছে যুগের হাওয়া। আমার দোতলায় রাখাল বাবুদের পরিবার রয়েছেন, রাখাল বাবু, তার স্ত্রী আর মা। রাখাল বাবুর ছেলেই বাবা, মা আর ঠাকুমাকে ভিটে ছাড়া করে উদ্বাস্তু করে দিল। নিরাপদর গলায় যেন অপার বিস্ময়। তিনি বললেন, সেটা কেমন করে ঘটল? জমিদার বাবু গড়গড়ায় টান দিয়ে বললেন, সে এক কাণ্ড। রাখাল বাবুর ছেলে প্রমোটার হয়েছে, জলা জমি বুঝিয়ে বড় বড় ফ্ল্যাট বাড়ি তুলছে। মৃত্যুর পর রাখালবাবু আর তার স্ত্রী মোষডোবা খালের পাশে জলা জমিতে থাকতেন। ওখানেই মার সঙ্গে দেখা। তিনটি আত্মা বেশ সুখেই ছিলেন, কিন্তু থাকতে কি পারলেন? ওই জলা জমিতে রাখালবাবুর ছেলের নজর পড়ল। ব্যাস, জমি ভরাট করে তরতর গতিতে ফ্ল্যাট বাড়ি উঠে গেল। ফলে রাখালবাবু মা বউ নিয়ে এখন উদ্বাস্তু। বাধ্য হয়ে আমার দোতলায় থাকতে দিতে হলো। জলার ভূত, এই প্রজাতির ভূত প্রায় লুপ্ত হতে বসেছে। হরিপদর শরীর কাঁপছিল। সে কোনো দুঃস্বপ্ন দেখছে না তো? নিজের গায়ে চিমটি কেটে দেখল, না, সে জেগেই আছে। ভয় তাকে এমনই আড়ষ্ট করে ফেলল যে সে দৌড়তে গিয়ে পায়ে পা জড়িয়ে রাস্তাতেই পড়ে গেল। দ্বিতীয় ঘটনাটি ঘটল এর কয়েকদিন পর। ঠিক সন্ধ্যের মুখে মাঠ থেকে গরু নিয়ে ফিরছিল কানাই দুধওয়ালা। সে হঠাৎ দেখল একটা জ্বলন্ত সিগারেট তার দিকে এগিয়ে আসছে। ওটা যে সিগারেট সেটা প্রথমে বোঝা যায়নি। কাছে আসতে কানাই দুধওয়ালা দেখল সিগারেটটা যেন শূন্যে ঝুলছে। কেউ একজন সেটা যে টানছে তা বেশ বোঝা যাচ্ছে। ফুক ফুক করে ধোঁয়া বেরোচ্ছে, অথচ সামনে কেউ নেই। কানাই ভয় পেল, তবু বলল, তুমি কে গা?
মুখের সামনে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছো, অথচ শরীরখানা দেখা যাচ্ছে না। এবার ফ্যাক ফ্যাক করে একটুখানি হাসি শোনা গেল। পরে বলল, বড় যে দেখার শখ, বেঁচে থাকতে একবারও তো দেখতে গেলে না। কানাই বলল, তুমি কে বটে গো? যারে দেখা যায় না তারে দেখতে যাব কেমন করে? এবার উত্তর এলো, আমি তোমার শ্বশুর। বিয়ের সময় 20 ভরি সোনার সঙ্গে 10,000 টাকা নগদ নিয়ে আমাকে ফতুর করেছ। বেঁচে থাকতে কিছু করতে পারিনি, এবার তার শোধ তুলব। এই পর্যন্ত বলে যেই না কানাইয়ের হাত থেকে গরুর দড়িটা টান মেরে নিয়ে নিল, অমনি কানাই ওরে বাবারে বাঁচারে বলে ছুটতে ছুটতে গ্রামের মধ্যেখানে হেলাবট তলায় এসে ক্লাব ঘরের দরজায় উপুর হয়ে পড়ল। হরিপদ তারপর কানাই, এই দুজনের ঘটনার পর থেকে ভুতুরিয়া গ্রামে ভূতের ভয়টা আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠল। সন্ধ্যের পর কেউ আর একা একা কোথাও যায় না। জমিদার বাড়ির সামনের রাস্তাটা ভুতুরে রাস্তা বলে চিহ্নিত হয়ে যাওয়ায় ওই রাস্তা দিয়ে লোক চলাচল কমে আসতে লাগলো। গ্রামের সবাই ভয়ে কাবু। সন্ধে নামার পর থেকেই যেন আতঙ্ক ছড়াতে থাকে। কিন্তু এভাবে তো বেশি দিন কাটানো যায় না। অতএব পঞ্চায়েতে খবর গেল। পঞ্চায়েত খবর দিল থানায়, থানা খবর পাঠালো এসপিকে। এসপি থেকে ডিএম আর দমকল হয়ে গ্রামের কাছে 2 মাস পরে যে খবরটি এলো তার সারমর্ম এই, ভূত ধরা আমাদের কাজ নয়, নিজেরা সতর্ক থাকুন, সংঘবদ্ধভাবে ভূতেদের মোকাবিলা করুন, আবেদন করলে সরকারি সহযোগিতা পাবেন। এই রকম খবরে মুষড়ে পড়ারই কথা। গ্রামের সবাই মুষড়ে পড়লেন। এরই মধ্যে কোদালিয়া গ্রাম থেকে 2জন ভূত তাড়ানোর ওঝা নিয়ে আসা হলো। ওঝা 2জন এলেন। পেট পুড়ে সিধু ময়রার দোকান থেকে কচুরি, অমৃতি আর জিভে গজা খেয়ে বললেন, 1-2 ভূত হলে চেষ্টা করা যেত। এই যে দেখছি গোটা গ্রামেই ভূত থই থই করছে। ভুতুরিয়া তো এখন ভূতেদের নিজস্ব কলোনি। কটাকে তাড়াবো? তাড়িয়ে দিলে এত ভূত যাবেই বা কোথায়? ভূত পেতনি যাই হোক, মানবিকতার ব্যাপারটাও তো দেখতে হবে। পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করাটা অমানবিক। ওঝা 2জন 7 টাকা করে 14 টাকা গাড়ি ভাড়া নিয়ে চলে গেলেন। এর ঠিক 3 দিন পর ঘটল আর এক কাণ্ড। রাতের দিকে তো জমিদার বাড়িতে যাওয়ার প্রশ্নই নেই, কেউই যেতে চায় না। একবার কথা হয়েছিল, সবাই যদি দল বেঁধে যায় এবং আমাদের সঙ্গে যদি পুলিশ থাকে তাহলে। কিন্তু থানার দারোগা স্পষ্ট করে জানিয়ে দিলেন, চোর ডাকাত খুনি ধরার ট্রেনিং আমাদের আছে, কিন্তু ভূত ধরার কোনো ট্রেনিং আমাদের দেওয়া হয়নি। অতএব আমাদের দ্বারাও সব কাজ হবে না। দমকল তো আগেই জানিয়ে দিয়েছে, ভূত যদি কোথাও আগুন ধরিয়ে দেয় তাহলে সেই আগুন নেভাতে আমরা যাব। আমাদের কাজ আগুন নেভানো। ভুতুরিয়া গ্রামের সাপ্তাহিক পত্রিকা ভুতুরিয়া সমাচার তার সম্পাদকীয় নিবন্ধে সরকার আর প্রশাসনের সমালোচনা করে লিখল, এ কেমন সরকার, কেমন প্রশাসন, যে সরকারের ভূত ধরার কোনো পরিকাঠামো নেই। পলাশির যুদ্ধের পরেই এই গ্রাম ভূত কবলিত হয়। তখন এর নাম হয় ভুতুরিয়া। ক্রমে ক্রমে ভূত লুপ্ত হয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে আবার এত ভূত আমদানি হলো কোত্থেকে? ভূতেদের এই অবৈধ অনুপ্রবেশ আটকানোর কি কোনো উপায় নেই? যখন ভুতুরিয়া গ্রামে ভূতের উৎপাত নিয়ে এই ধরনের আলোচনা চলছে, তখনই জমিদার বাড়ির একজন কর্মচারী এসে হেলাবটতলার ক্লাব ঘরে একটি আশ্চর্য খবর দিল। হেলাবটতলার ক্লাব ঘরে আপাতত ভূত প্রতিরোধ কমিটির অস্থায়ী অফিস করা হয়েছে। সেই প্রতিরোধ কমিটির সভাপতি গিরিধারী হালদার যখন ক্লাব ঘরে ভূতেদের বিরুদ্ধে জ্বালাময়ী ভাষণ দিচ্ছিলেন, ঠিক তখনই
এক জঙ্গি ভূত সবার দৃষ্টির আড়ালে এসে গিরিধারী হালদারের গালে এমন একটি চড় কষালো যে তার শব্দ ক্লাব ঘরের বাইরে সিধু ময়রার দোকান পর্যন্ত পৌঁছে যায়। গিরিধারী বাবুর সেটাই শেষ ভাষণ। তারপর তিনি দুখানি কষের দাঁত খুইয়ে বাড়িতে শয্যা নিয়েছেন। ভূত বিষয়ে কোনো মতামতই দিচ্ছেন না। হেলাবরতলার ক্লাব ঘরের সামনে জমিদার বাড়ির জনৈক কর্মচারীকে দেখে সবাই অবাক হয়ে তাকালো। কেউ কেউ একটু দূরে দাঁড়িয়ে জানতে চাইল, কি ব্যাপার, নতুন কিছু ঘটেছে নাকি? কর্মচারীটি বলল, নতুন মানে? তাজ্জব ব্যাপার। দোতলায় ভূতেদের মধ্যে কি ঘটেছে জানি না, কিন্তু দুটি ভূত বেজায় কাঁদছে, কেঁদেই চলেছে। মানুষ অথবা ভূত যেই হোক, কেউ যদি ওপরে কেবল কেঁদে চলে, তাহলে নিচে আমরা থাকি কেমন করে? খুবই খাঁটি কথা। ভূত বলে তো তাদের দুঃখ কষ্টও আছে, কিন্তু কাঁদছে কেন? ভূতই যে কাঁদছে সেটা কিসে বোঝা গেল? ওই কর্মচারী বলল, তাছাড়া কে কাঁদবে? দোতলার 12খানা ঘরে তেনারা ছাড়া আর আছেটা কে? মধু বড়াল গ্রামের প্রধান মানুষ। তিনি বললেন, 12খানা ঘরে 12খানা ভূত? কর্মচারী বললে, 12খানা ঘরে 12 জন না 32 জন তা তো গুনে দেখিনি, তবে সব ঘরে তেনারা আছে। মধু বড়াল বললেন, বাংলায় 12 ভূঁইয়ার কথা জানি, এ যে দেখছি ভূতেদের মধ্যে আবার সেই 12 ভূঁইয়া। পঞ্চানন সাঁতরা পঞ্চায়েতের সদস্য। তিনি বললেন, ব্যাপারটা সোজা নয়। কথায় বলে না, সব কিছু 12 ভূতে খাবে। অতএব 12 ভূত মানেই খুব বিপজ্জনক ব্যাপার। যাই করবেন খুব সাবধানে। জমিদার বাড়ির কর্মচারীকে বসিয়ে রেখে সবাই তড়িঘড়ি সিদ্ধান্ত নিল, জমিদার বাড়িতে ভূতেদের কান্নাটা শুনতে যাওয়া আমাদের উচিত। যদি ওদের কান্নার উপশম করা যায়, তাহলে হয়তো বা বুঝিয়ে সুঝিয়ে ওদের গ্রাম ছাড়া করা যাবে। কিন্তু যাবে কি? সবাই প্রস্তাব করলো হরিপদই যাক, কেননা ওখানে ওর বাবা নিরাপদ আছেন। তিনি ছেলের বড় রকমের কোনো অকল্যাণ করবেন না, বরং রক্ষা করারই চেষ্টা করবেন। কানাই দুধওয়ালার যাওয়া ঠিক হবে না, কারণ ওখানে আছে কানাইয়ের শ্বশুর। জামাই শ্বশুরের সম্পর্ক একেবারেই ভালো না। অতএব হরিপদই যাক। অন্যরা জমিদার বাড়ির বাইরে থাকবে। আর কান্না যখন দিনেও শোনা যাচ্ছে, তখন রাতে যাওয়ার আর দরকার কি? হরিপদ দিনেই যাবে, অন্যরা পশ্চাতে থাকবে। হরিপদ যে এক কথায় রাজি হয়ে গেল তা নয়, অনেক খোসামদের পর তাকে রাজি করানো গেল। একদিন বেলা 11টা নাগাদ 10-12 জনের একটা ছোট দল জমিদার বাড়ির দিকে রওনা দিল। সেদিন আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল, অন্য দিনের মতো ঝকঝকে রোদ নেই। পথ চলতে চলতে সেই দলের মধ্যে থেকে কে যেন বলে উঠল, আজকের আবহাওয়া খারাপ। মেঘলা দিনে আর বাদলা দিনে ভূতেরা বদমেজাজি হয়। সব কিছু বুঝে শুনে কথা বলতে হবে, হরিপদকে সেটা বলে দেওয়া দরকার। হরিপদ কথাটা শুনল, মুখে কিছু বলল না, কিন্তু ভিতরে সে গজগজ করতে লাগলো, সব জানতা সর্বেশ্বর, যেন ভূতের মামা। জমিদার বাড়ির 2 জন কর্মচারী গেটের সামনেই অপেক্ষা করছিল। বাড়ির ভিতরে সবাই মিলে ঢুকলো না। হরিপদকে নিয়ে মাত্র 3 জন জমিদার বাড়ির একতলায় এসে শুনল দোতলায় 2টি দুঃখী ভূতের কান্না। ভূতেরা কাঁদে কিনা তাই তাদের জানা ছিল না। জোড়া ভূতের এই করুণ কান্না শুনে হরিপদর হঠাৎ মনে হলো, তার বাবা কাঁদছেন না তো? যে কোনো কারণেই হোক, আজ না হয় বাবা ভূত হয়েছেন, কিন্তু বাবা তো বটে। হরিপদর মনটা বড় খারাপ হয়ে গেল। দোতলায় ওঠার সিঁড়ির কাছে গিয়ে হরিপদ বিষণ্ণ গলায় ডাকলো, বাবা, বাবা গো, তোমার কি হয়েছে?
একটু পরে ওপর থেকে উত্তর এলো, কে? হরে? আমার হরে? তা কি মনে করে এলি বাবা? হরিপদ বলল, তোমাদের মধ্যে কারা কাঁদছে? কি হয়েছে? হরিপদর বাবা নিরাপদ উত্তর দিলেন, দাঁড়া, আমি নিচে গিয়ে বলছি। হরিপদ ছাড়া অন্যরা হরিপদকে বলল, হরিপদ, বাবাকে নিচে নামতে বারণ কর, যা বলার ওপর থেকেই বলুন। ভূতেদের মতিগতি সম্বন্ধে হরিপদ মোটেও ওয়াকিবহাল নয়। বাবা বেঁচে থাকতে তার মতিগতি সে বুঝতে পারত না। এখন সেই বাবা ভূত হয়ে গিয়ে কেমন মতি হয়েছে সেটা জানার কোনো উপায় নেই। তাই হরিপদ বলল, বাবা, তুমি সিঁড়ির ওপর থেকেই বলো, কষ্ট করে নিচে নামার আর দরকার নেই। উপরের ঘরে জোড়া ভূতের কান্নাটা তেমনই চলছিল। ভূত বাবা কিন্তু নিষেধ শুনলেন না। সিঁড়িতে খটাখট শব্দ করে নিচে নেমে এসে বললেন, আমি এসেছি। দেখা পাচ্ছিস না বলে মনে করিস না আমি আসিনি। এবার বল, দলবল নিয়ে কেন এসেছিস? হরিপদ একবার ঢোক গিলে বলল, বাবা, জন্ম অবধি শুনে আসছি ভূত নাকি সুরে কথা কয়, নাকি সুরে কাঁদে, কিন্তু তোমরা তো তা করছো না। হরিপদর ভূত বাবা নিরাপদ বললেন, ভুল শুনে এসেছিস। তোদের মানুষদের মধ্যেও তো অনেকে নাকি সুরে কথা কয়, নাকি সুরে গান গায়, এমনকি রবি ঠাকুরের গানও নাকের ন্যাকামি দিয়ে গায়। তার বেলা? হ্যাঁ, আমি মানছি মানুষের মতো ভূতেদের মধ্যেও কারো কারো নাসিকা সমস্যা আছে, এটা কোনো দোষের কথা নয়। হরিপদ বলল, উপরে কাঁদে কারা? ওদের কষ্টটা কিসের? নিরাপদ জবাব দেওয়ার আগেই গম্ভীর গলায় জমিদার বাবু বললেন, তোমরা কি কেউ ওর কষ্টটা দূর করতে পারবে? কান্না থামাতে পারবে? হরিপদ খুব বিনীতভাবে বলল, কান্নার কারণ জানা গেলে চেষ্টা করতে পারি। জমিদার বাবু এবার বললেন, ওদের একজন আমার নিষেধ অমান্য করে একা গঞ্জের হাটে বেড়াতে গিয়েছিল। ভূত হয়েই যদি যেত তাহলে অঘটনটা ঘটত না। বাহাদুরি দেখিয়ে গেল মানুষের রূপ ধরে। ব্যাস, ওখানে ওকে মানুষে ধরল। হরিপদ অবাক গলায় বলল, কিসে ধরল? জমিদার বাবু বললেন, মানুষে। ভূত যেমন মানুষের ঘাড়ে চাপে, অর্থাৎ ভূত মানুষকে ধরে, এখানে উল্টো ঘটনাটা ঘটল। মানুষ ভূতকে ধরল, এখনো ধরেই আছে। হরিপদ বলল, তাড়াতে পারছেন না? এবার জমিদার বাবুর ভূত নয়, হরিপদর বাবার ভূত বললেন, কি করে তাড়াবো? আমরা কি মানুষ তাড়াবার মন্ত্র জানি? তিব্বতে খবর গেছে, ওখান থেকে দুজন লোক আসবে, তারা নাকি মানুষের ওঝা। ভূতকে মানুষ ধরলে একমাত্র ওরাই ছাড়াতে পারে। ওদের ভরসাতেই আছি। তোরা তো জানিস না, জমিদার বাবুর ভাগ্নে জমিদার বাবুকে খুন করে গা ঢাকা দিয়েছিল। সেই জমিদার বাবুই ভূত হয়ে একদিন মোষডোবা খালের ধারে ভাগ্নেকে খুন করে। এমনই কপাল, সেই ভাগ্নের ভূত এখন আশ্রয়ের জন্য জমিদার বাবুর পা ধরে কান্নাকাটি করছে। জোড়া ভূতের কান্নার মধ্যে ওই ভাগ্নের ভূতের কান্নাও আছে। আমরা বাপু আমাদের নিয়ে আছি, তোরা তোদের নিয়ে থাক না। আমাদের টানাটানি কেন? আমাদের নিয়ে এত রঙ্গ তামাশাই বা কেন? ভুতুরে ব্যাপার, ভুতুরে ভোটার, ভূতের বেগার, 12 ভূতে খাবে, এত ভূত ভূত নিয়ে কথা কেন? ভূতের কান্না শুনে ছুটে এলি? তোরা কি মানুষের কান্না শুনতে পাস না? ভূতের ওঝা না খুঁজে দুঃখের ওঝা খোঁজ। জমিদার বাবুর ভূত বললেন, চলে এসো নিরাপদ, এসব কথা কাকে বলছো? আজ শুনবে, কাল ভুলে যাবে। চলো চলো, ওদের পাশে গিয়ে বসি, ওদের দুঃখের ভাগ নি।
ভূতের দুঃখ ভূতে না বুঝলে কে বুঝবে? চলে এসো। সিঁড়িতে শব্দ করে ওরা উঠে গেলেন। বোকার মতো দাঁড়িয়ে থাকতে থাকতে একসময় হরিপদর মনে হলো সেও যেন ভূত হয়ে যাচ্ছে। সত্যিকারের মানুষ হতে না পারার চেয়ে ভূত হওয়া বোধহয় খারাপ নয়।